প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 6.2 যে চ্যাপ্টারটা রয়েছে সেটার প্রথম পার্টের ক্লাসটা করছি। তো আগের ষষ্ঠ অধ্যায়ের যেটা 6.1 ছিল সেটা আমরা শেষ করে ফেলেছি। যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এই অধ্যায়ের প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে ত্রিভুজ রিলেটেড বিষয়গুলো। তো প্রথম কোশ্চেনই হচ্ছে যে ত্রিভুজ কাকে বলে। তো এইখানে আমরা বলবো যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তোমরা জানো যে রেখাংশ হলে কোনো মাথায় তীর চিহ্ন দেওয়া যায় না। সরল রেখা বা রেখার হচ্ছে যে দুই মাথায় তীর থাকে, আর রশ্মির এক মাথায় তীর থাকে। তো এখানে অনেকে বলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, সেটাও হবে। তো এখানে আমরা যখন একটা চিত্র দেব তখন যেহেতু এটা আসলে কোনো সমবাহু বা সমদ্বিবাহু যেগুলো আমরা প্রকারভেদ দেখব, আর জ্যামিতিক চিত্র সবসময় পেন্সিল দিয়ে করতে হয়, আমরা ভিডিওতে ভালো দেখার জন্য পেন ইউজ করছি। এরকম যে কোনো মাপে তিনটা রেখাংশ এইভাবে দিয়ে আবদ্ধ বলা হয় এই কারণে যে আমি যদি এইখানে আরেকটা রেখাংশ আঁকি তাহলে তিনটা ঠিকই হলো, কিন্তু আবদ্ধ মানে হচ্ছে যে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, সেই জন্যই বলা হয় আবদ্ধ ক্ষেত্রকে বা চিত্রকে ত্রিভুজ বলে। তো এইখানে আমরা যদি নামকরণ করি তাহলে যে কোনো জায়গায় আমরা এবিসি দিতে পারি। হ্যাঁ, তো একটা ত্রিভুজকে 6 ভাবে নাম বলা যায়, এটা তোমাদের জানা উচিত। সেটা হচ্ছে যে আমি এটাকে দেখো এবিসি বলতে পারি, এবিসি, অথবা এসিবি, অথবা আমি যদি বি আগে রাখি তাহলে একটা হলো বিএসি, তারপরে বিসিএ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সি আগে নিয়ে সিএবি, তারপরে সিবিএ। তো 1 2 3 4 5 6 ভাবে বলা যায়, প্রতিটাই কিন্তু সঠিক। হ্যাঁ, তারপরে আমরা সবসময় এবিসিডির সিরিয়াল রেখেই বলার চেষ্টা করব, যেটা এটাই সবচেয়ে বেশি ভালো হয়। আর কোণের নাম বলতে গেলে, যেমন এই কোণটা বলতে গেলে একে মাঝখানে রাখতে হবে, এবিসি না হলে সিবিএ, দুই ভাবে বলা যায়। তো এইখানে কোশ্চেনে আমরা এখন এইভাবে নিচে লিখে দেব যে চিত্রে এবিসি এবিসি একটি ত্রিভুজ। তো ত্রিভুজের চিহ্ন আছে ঠিক এই নামের আগে এইভাবে ছোট করে একটা ত্রিভুজের মতো দিলে এটা ত্রিভুজের চিহ্ন। তো এরপরে এই ত্রিভুজের মধ্যে অনেক কিছু আছে, যেটা শীর্ষবিন্দু আছে, তারপরে হচ্ছে যে কোণ আছে, বাহু আছে, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তো ত্রিভুজের বাহু যদি বলা হয় যে বাহু কি, আমরা নর্মালি বুঝছি যে এবি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। তো এক্ষেত্রে আমরা এবি বা বি এ যে কোনো বলতে পারি, তারপরে এবিসিডি সিরিয়ালে রাখলে ভালো হয়। এটাকে যেমন বিসি বা সিবি দুটোই রাইট, এসি বা সিএ দুটোই রাইট, তারপর আমরা সবসময় এবিসিডি সিরিয়ালে বলার চেষ্টা করব। তো বাহু বলতে, ত্রিভুজের বাহু বলতে হচ্ছে যে ত্রিভুজের যে রেখাংশ, আমরা যে বললাম যে রেখাংশ, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, ওই রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। তো আমরা এইভাবে যদি বলি যে ত্রিভুজের রেখাংশগুলোকে, বা যে রেখাংশগুলো দ্বারা ত্রিভুজ তৈরি হয়, আমরা সেটা বলতে পারি। তো শর্টকাটে এইভাবে বলা যায় ত্রিভুজের রেখাংশগুলোকে, ত্রিভুজের রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে, ত্রিভুজের বাহু বলে। এরপর আমরা দেখব শীর্ষবিন্দু। এই যে এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, আর সি একটা শীর্ষবিন্দু। তো সেক্ষেত্রে শীর্ষবিন্দুর সংজ্ঞা যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দুকে, তো আমরা ত্রিভুজের শীর্ষবিন্দুর সংজ্ঞাটা পড়ছি। তো এগুলো সবই ত্রিভুজের, হ্যাঁ, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর, অর্থাৎ দুটো বাহু যে জায়গাটায় কানেক্ট করেছে, মিলিত হয়েছে, হ্যাঁ, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর, এটাকে সাধারণ বিন্দু বলে, ইংলিশে যেটা আমরা কমন বলি। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে, শীর্ষবিন্দু বলে। তো এখানে আমরা যে কোনো দুটি বাহু বলতে প্রথমত দেখো যে আমরা এবি আর এসি এই দুটোর সাধারণ বিন্দু অর্থাৎ কমন বিন্দু এ, যেহেতু এই দুটোই এ তে এসে মিট করেছে, তাহলে এ একটা শীর্ষবিন্দু। আবার এবি আর বিসি এই দুটো বাহুর সাধারণ বিন্দু হচ্ছে বি, তাহলে বিও একটা শীর্ষবিন্দু। আর এই সি যেটা আছে এটা হলো এসি আর বিসির সাধারণ বিন্দু, তাহলে সিও একটা শীর্ষবিন্দু। তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হয়।
তারপরে ত্রিভুজের যে কোনো দুটি বাহু শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন করে, এটা একটা বিষয়। এখানে আমাদের তিনটা কোণ আছে, এটা একটা কোণ, এটা একটা কোণ, আর এটা একটা কোণ। তো সেক্ষেত্রে এই কোণটাকে আমরা বিএসি বা সিএবি বলতে পারি। অবশ্যই এ বিন্দুকে মাঝখানে রাখতে হবে। তো কখনো কখনো এক অক্ষরে বলা হয়, যেমন এই কোণ। আবার এই কোণটাকে আমাদের হয় এবিসি না হলে সিবিএ বলতে হবে, আর এই কোণটাকে হয় এসিবি না হলে বিসিএ বলতে হবে, সি কে মাঝখানে রেখে। তো একটা ত্রিভুজের আমরা দেখলাম যে শীর্ষবিন্দু তিনটা, তারপরে বাহু তিনটা, তারপরে হচ্ছে কোণও তিনটা থাকে। তো ত্রিভুজের পরিসীমার বিষয়টা আমরা যদি এখন আসি, যে ত্রিভুজের পরিসীমা আসলে কি। আমরা যেমন আয়তের পরিসীমার সূত্র পড়েছি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আসলে যে কোনো কিছুর পরিসীমা মানেই তার চতুর সাইডের যোগফল। আয়তের যেহেতু 4টা বাহু থাকে এবং 4টা বাহুর দেখা যায় যে এই পাশের আর এই পাশের বাহু দুটো সমান হয়, আর এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। এই জন্য একটা সাইজে চলে আসে যে এটা একটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আবারও দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ করলে 2 দৈর্ঘ্য, আর প্রস্থ প্রস্থ যোগ করলে 2 প্রস্থ। সেই দুইটাই কমন নিয়ে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ বলা হয়। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখব যে ত্রিভুজের যে তিনটা বাহু আছে, হ্যাঁ, ত্রিভুজের এই বাহু তিনটার দৈর্ঘ্যের সমষ্টিকেই ত্রিভুজের পরিসীমা বলে। তো সেক্ষেত্রে আমরা এখানে বলবো যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যটাকে আসলে মাপ বলা হয়। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল অথবা সমষ্টি লেখা যায়। সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে। ত্রিভুজের পরিসীমা বলে। তো এমসিকিউ গুলোতে কখনো আসে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটা দিল হচ্ছে 5 সেন্টিমিটার, একটা বাহু দিল 4 সেন্টিমিটার। এইভাবে যদি আমাকে মাপ দিয়ে দেয়, একটা বাহু হলো 3 সেন্টিমিটার দিয়ে যদি বলা হয় এই ত্রিভুজটার পরিসীমা কত, তো সিম্পলি আমরা এই তিনটা বাহু যোগ করে দিলেই পরিসীমা পেয়ে যাব। অর্থাৎ 5 আর 4 9, 9 10 11 12, অর্থাৎ এই তিনটার যোগফলটাই হলো পরিসীমা। কিন্তু পরিসীমার এককে অনেকে ভুল করে বর্গ দেয়, বর্গ আসলে ক্ষেত্রফলের এককে হয়। এখানে যে এককটা থাকবে সেই এককটাই দিতে হবে, অর্থাৎ পরিসীমা হবে 12 সেন্টিমিটার। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ত্রিভুজের প্রকারভেদগুলো আমরা দেখব। তো ত্রিভুজকে দুই ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে বাহু ভেদে, আর একটা হলো কোণ ভেদে, মানে বাহুর উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে কোণের উপর ভিত্তি করে। তো প্রথমে আমরা দেখি বাহুর উপর ভিত্তি করে, অর্থাৎ বাহু ভেদে। ভেদে মানে বাহুর উপর ভিত্তি করে। বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, কোণ ভেদেও 3 প্রকার। বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। অর্থাৎ ত্রিভুজের এই যে রেখাংশগুলো ছিল যেগুলোকে আমরা বাহু বলেছিলাম, এ বি বি সি এ সি, এইটার উপর ভিত্তি করে এর 3টা ভাগ আছে। তো প্রথম ভাগে আমরা বলবো হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। তো সিম্পলি এর নামটা শুনেই বোঝা যায় যে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। আমরা চিত্র আঁকানোটাও শিখিয়ে দেব। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ 3টা বাহু এমন ভাবে হতে হবে যেন 3টার পরিমাপই সমান হয়। যেমন আমরা এটা যদি আঁকতে যাই, অনেকে যেমন স্কেল দিয়ে আঁকে, স্কেল দিয়ে আঁকতে গেলে অনেক সময় সমস্যা হয়। তো আমরা নিচের বাহুটা দেখো যে কোনো মাপে নিয়ে নিলাম। খুবই একটা ভালো বুদ্ধি আছে যেটা কম্পাস, পেন্সিল কম্পাস দিয়ে আঁকা। তো দেখো আমরা একটা বাহু নিয়ে নিলাম যে কোনো মাপে। এইটা এখন দেখো আমি স্কেল দিয়ে মাপিও নি যে কত সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা পেন্সিল কম্পাস ইউজ করে, আমরা আবারও বলছি আমরা কলম ইউজ করছি, তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করবে। তো এইটার সমান মাপে এইভাবে কম্পাস দিয়ে সমান করে ধরে সমান মাপ নিয়ে যদি এইখানে এরকম, এটাকে বৃত্তচাপ বলা হয়, এরকম একটা বৃত্তচাপ দাও। আবার ওই একই মাপে যেন না নড়ে আরেকটা বৃত্তচাপ দাও। তাহলে এই দুই বৃত্তচাপ যে জায়গাটায় ছেদ করলো, অর্থাৎ এই যে ছেদ বিন্দুটা আছে, এইটার সাথে আমরা যদি এই বিন্দুটা যোগ করে দেই স্কেল দিয়ে জাস্ট, আবার এইটার সাথেও যদি এটা আমরা যোগ করে দেই,
তাহলে এই তিনটা বাহুই কিন্তু সমান হয়ে যাবে। যেমন আমরা যদি এখন আবারও কম্পাস দিয়ে মাপ মেপে দেখি, সেক্ষেত্রে এই যে বাহুটা দেখো, এটার যে মাপ ছিল, এই যে এটাও একই মাপ, হ্যাঁ এটাও একই মাপ। তো আমার যদি কখনো প্রয়োজন হয় যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সমবাহু ত্রিভুজ আঁকো, তাহলে এই প্রথম বাহুটা জাস্ট স্কেল দিয়ে আমি 5 সেন্টিমিটার করে নেব, আর বাকি নিয়মটা ওইভাবে আমি পেন্সিল কম্পাস দিয়ে মাপ দিয়ে বৃত্তচাপ দিয়ে করে ফেলতে পারবো। তো এটাই হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ। এখানেও আমরা যদি এইভাবে নামকরণ করি যে এ বি সি, এ বি সি, তাহলে এখানে আমরা লিখে দেব যে চিত্রে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যার এখানে আসলে তিনটে বাহুই সমান, সেটা আমরা যদি বলতে চাই বলতে পারি, যার এ বি একটা বাহু ছিল এ বি, তো এটা এ বি এ যাই বলো দুটোই রাইট, তারপরে সমান বিসি সমান, এটা আমরা সিডিও বলতে পারি, তারপরে এবিসিডি সিরিয়ালে লিখলে ভালো হয়। এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। তো এটা হলো প্রথম ভাগ। নেক্সট দ্বিতীয় ভাগে আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজ। 2 নম্বরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি কথাটার অর্থ দয় বয় হিস্যি যেটা, এটা মানে কিন্তু দুই। হ্যাঁ, এটা থেকেই বোঝা যায় যে ত্রিভুজের দুটো বাহু সমান হবে, এটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তো সংজ্ঞাটা আমরা লিখছি যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, অথবা দুটি বাহু পরস্পর সমান দিলেও হবে। যে ত্রিভুজের দুটি বাহু, তার মানে তৃতীয় বাহুটা সমান থাকবে না, দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু সমান হতে হবে। যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো এটারও আমরা চিত্রটা তোমাদের দেখিয়ে দিই। এটা যে কোনো দুইটা বাহু সমান করা যায়, তবে সবসময় সাধারণত উপরের বাহু দুটোই সমান করা হয়। তো নিচের বাহুটা আমরা যে কোনো একটা মাপে আগে এঁকে নেব এইভাবে, আর বাকিটা আমরা দেখো স্কেল না দিয়ে আমরা পেন্সিল কম্পাস ইউজ করেই করব। তো সমবাহুর সময় যেমন আমরা এর পুরো সমান মাপটা নিয়ে করেছিলাম, এখন এর চেয়ে হয় একটু ছোট, না হলে বড় মাপে করতে হবে, ছোট করলেই ভালো হয়, একটু ছোট। হ্যাঁ, তো এইখান থেকে একটা বৃত্তচাপ দেব, আবার এইখান থেকেও ওই একই মাপে আর একটা বৃত্তচাপ দেব। এরপরে ওই দুই বৃত্তচাপের যে ছেদ বিন্দুটা থাকলো, এইটার সাথে আমরা যদি এইটা যোগ করে দিই, প্লাস এই পাশটা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের এই উপরের বাহু দুটো সমান হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখন যদি নাম দিই, তাহলে এ বি সি। তো এই নিচে আমরা লিখে দেব যে চিত্রে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যার কোন কোন বাহু সমান আমরা সেটা বলে দিই। এ বি সমান এসি, এ বি সমান এসি। তো এরপরে বাহু ভেদে যে লাস্ট যে ভাগটা ছিল সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। নামেই বোঝা যায় যে যার কোনো বাহুই আসলে সমান হবে না, তিনটা বাহু তিন রকম হবে। তো লাস্ট যে ভাগটা ছিল আমরা এখন সেটা লিখছি, যেটা হচ্ছে যে বিষমবাহু ত্রিভুজ। তো এটা 3 নম্বর ভাগে পড়ছে বাহু ভেদে বিষমবাহু ত্রিভুজ। তো আমরা বিভিন্ন ভাবে বলতে পারি যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, অথবা এটা বলতে পারি যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান। হ্যাঁ, আমরা সেটাই লিখছি, যে ত্রিভুজের যখন সমান হয় না তখন আর পরস্পর কথাটা আসে না। যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ বলে। তো এটা আঁকানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন হঠাৎ করে দুটো বা তিনটে বাহু সমান না হয়ে যায়। হ্যাঁ, এটা স্কেল দিয়ে জাস্ট
আমরা যদি এইভাবে আঁকি যে একটা বাহু আমরা এইভাবে নিলাম, আর একটা আবার এইভাবে নিলাম, যে কোনো ভাবেই হোক তিনটা যেন সমান না হয়ে যায় এই দিকটা দেখতে হবে। আর একটা বাহু এইভাবে নিলাম। তো এখানে হঠাৎ করে যদি মনে হয় যে এই দুটো বাহু সমান হয়ে গেছে, তাহলে একটু রিস্ক হয়ে যায়। যেমন 6 সেন্টিমিটার আর এইটার মাপ ছিল না, একটু কম বেশি আছে, যাই হোক এরকম তিনটা বাহু এঁকে নেবে, তিনটা যেন তিন রকম হয়, এ বি সি। তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দেব যে চিত্রে এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। তো এই ছিল হচ্ছে বাহু ভেদে ত্রিভুজের প্রকারভেদ। এরপর আমরা দেখব কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদ। কোণ ভেদে মানে ত্রিভুজের যে কোণগুলো আছে সেই কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার, এটাও তিন প্রকার ত্রিভুজ। এগুলো আসলে জ্যামিতির কিন্তু বেস বলা হয়, বড় ক্লাসে গিয়ে দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় কিন্তু জানে না। তো ষষ্ঠ শ্রেণীতে বইয়ে আসলে এই জিনিসগুলো খুব ক্লিয়ার করে দেওয়া আছে। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। তো প্রথম যে ভাগটা আমরা বলবো, একটা আছে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্ম যুক্ত ক্ষয়ের নিচে ম, যেটা সূক্ষ্ম, আসলে উচ্চারণটা সূক্ষ্ম হয়। সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এই সূক্ষ্মকোণী ত্রিভুজ বুঝতে গেলে তোমাকে আগে সূক্ষ্মকোণ জানতে হবে। হ্যাঁ, তো সূক্ষ্মকোণ মানে হচ্ছে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণের চেয়ে ছোট। হ্যাঁ, আবার জিরোর চেয়ে বড়, জিরো হলে তো কোনো কোণই হয় না। হ্যাঁ, তো 90 ডিগ্রির চেয়ে ছোট বা এক সমকোণের চেয়ে ছোট কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। তো এখন তো আমরা আসলে সূক্ষ্মকোণের সংজ্ঞা দিচ্ছি না, আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা দিচ্ছি। তো আমরা আগে লিখি, তারপরে জিনিসটা বুঝাই। যে ত্রিভুজের, একটা ত্রিভুজের দেখো তিনটা কোণ থাকে, তাহলে যে ত্রিভুজের সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণই সূক্ষ্ম হয়, অর্থাৎ 90 ডিগ্রি বা এক সমকোণের চেয়ে ছোট হয়। যে ত্রিভুজের তিনটি কোণই বা প্রত্যেকটি কোণও লিখতে পারো, হ্যাঁ, তিনটি কোণই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি এর চেয়ে ছোট সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তো এখানে খুবই একটা জরুরি বিষয় আছে, সেটা হচ্ছে একটা ত্রিভুজে, তোমরা সপ্তম শ্রেণীতে গিয়ে উপপাদ্যে পাবে, একটা ত্রিভুজের তিনটা কোণ পরিমাপ করে যদি আমরা যোগ করি, তাহলে সবসময় এটা 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান হবে, একটু কম বেশি হবে না। তো সেক্ষেত্রে আমাদের মনে হতে পারে তাহলে বোধহয় সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবগুলো কোণ 60 ডিগ্রি করে হতে হবে, যেহেতু 3 60-এ 180 হয়। তা না, কম বেশি হতে পারে, কিন্তু তিনটা হয়তো একটা 60, একটা 70 এরকম হতে পারে, কিন্তু তিনটা যোগ করলে 180 হতে হবে। তো এই সূক্ষ্মকোণী ত্রিভুজের চিত্রটা আমরা বলবো যে নরমালি তোমরা যদি এইভাবে একটা রেখাংশ নিয়ে, কোনো মাপযোগ নেই, হ্যাঁ, তার উপরের শীর্ষবিন্দুটা মোটামুটি একটু মিডিল পজিশনে রাখো, কেননা খাড়া করে দিলে সমকোণী ত্রিভুজ হবে, আর এই দিকে বাঁকা করে দিলে স্থূলকোণী ত্রিভুজ হবে, যেগুলো আমরা পরের ভাগগুলোতে দেখব। এটা জাস্ট এই মাঝামাঝি এরকম কোন একটা জায়গায় রাখলেই এটা কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে যাবে। হ্যাঁ, যেটা চাঁদার সাহায্যে যদি কোণগুলো মাপা যায়, সবগুলো দেখবে যে 90 ডিগ্রির চেয়ে ছোট আছে। তো এইরকম টেনশন ফ্রি ভাবে এরকম আঁকলেই এই যেমন এটাও কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে, এটাও সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। তো সেক্ষেত্রে এইখানে আমরা লিখে দিই যে চিত্রে এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এখানে মাথায় রাখতে হবে যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে হ্যাঁ, তিনটা কোণই বা প্রত্যেকটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ হতে হয়। তো এরপরে আমরা দেখব হচ্ছে যে সমকোণী ত্রিভুজ। এর আরেকটা যে ভাগ আছে, তিনটা ভাগের মধ্যে দ্বিতীয় ভাগ হচ্ছে সমকোণী ত্রিভুজ। 2 নম্বর ভাগে আমরা বলবো, ভীষণ জরুরি বিষয়টা, সমকোণী ত্রিভুজ। তো সমকোণ মানে তোমরা নিশ্চয়ই জেনেছো যে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, সেই কোণটাকে সমকোণ বলে। তো এইখানে আমরা কি বলবো, যে ত্রিভুজের তিনটি কোণ বলবো না একটি বলবো না দুটি বলবো, এটাই হলো জরুরি বিষয়। তো আমরা আগে লিখে ফেলি যে ত্রিভুজের, অবশ্যই একটি কোণ বলতে হবে, কেন আমরা পরে বলছি। যে ত্রিভুজের একটি কোণ
একটি কোণ হচ্ছে যে সমকোণ। হ্যাঁ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণ আর অপর দুটো, এটা বইয়ে লেখা নাই, হ্যাঁ তারপরে আসলে জানতে হয়, আমরা পরে বুঝাই। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ বলে। কেন দুটো কোণ সমকোণ হতে পারলো না বা তিনটা কোণই সমকোণ হতে পারলো না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি হতে হয়, তো দুইটা যদি সমকোণ হয় তাহলে দুইটা কোণ মিলেই কিন্তু 90 90 180 হয়ে যাবে, তাহলে তৃতীয় কোণটা আর কি হবে? আর তিনটা তো হওয়ার সুযোগই নেই। এই কারণে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমকোণ হয় আর বাকি দুটো কোণ কিন্তু সূক্ষ্ম কোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হয়। হ্যাঁ, তো এমসিকিউ গুলোতে আসে যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণ দুটো কি ধরনের কোণ, তার উত্তর হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণ হবে বাকি দুটো। তো এইটা আমরা যখন আঁকতে যাব, তাহলে এমন একটা ত্রিভুজ আমাকে আঁকতে হবে। প্রথমে আমি নিচের দেখো রেখাংশটা নিয়ে নিলাম, এটা যে কোনো মাপে নিতে পারি। তারপরে তোমরা যদি চাঁদা দিয়ে করো অথবা খাড়া স্ট্রেট দিলেই 90 ডিগ্রি হয়ে যায়। তারপরে চাঁদা দিয়ে অ্যাকুরেট ভাবে করতে চাইলে এইভাবে চাঁদা বসিয়ে এই গর্তটা এই কোণার বিন্দুতে, আর এই যে এই পাশে রেখাংশটা আছে এটা এটার সাথে মিলিয়ে নিতে হবে। তারপরে আমরা লেখাগুলো দেখব যে এই যে 90 যেখানে লেখা আছে সেই 90 বরাবর আমরা একটা দাগ দেবো, এখানে 90 ছিল। তো এটা যে আমাকে এতটুকু যোগ করতে হবে তা না, আমি স্কেলটা যদি এই বরাবর ধরে বড় যোগ করি অথবা ছোট যোগ করি, কোণের কিন্তু কোনো হেরফের হবে না। সো আমরা ওই পর্যন্ত না গিয়ে একটু ছোট করে যোগ করলাম, তাহলে এটি কিন্তু এক সমকোণ হয়ে যাবে। আর সমকোণগুলো এইভাবে বক্স করে দেখানো হয়। সেক্ষেত্রে এইটা জাস্ট আমরা যদি যোগ করে দিই, তাহলে এই যে ত্রিভুজটা হলো এবিসি, এই ত্রিভুজের দেখো একটা কোণ, অর্থাৎ এক অক্ষরে বললে বি কোণ আর দুই অক্ষরে বললে এবিসি বা সিবিএ, বি কে মাঝখানে রেখে, এই কোণটাই শুধুমাত্র 90 ডিগ্রি বা এক সমকোণ। আর বাকি যে দুটো কোণ থাকলো এটা আর এটা, এই দুটো অবশ্যই সূক্ষ্ম কোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। হ্যাঁ, তো এইখানে আমরা এখন বলবো যে চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ নিয়ে বড় ক্লাসে অনেক কিছু আছে, পিথাগোরাসের উপপাদ্য আছে, অনেক কিছু তোমরা পাবে ধীরে ধীরে। নেক্সট এখানে এমসিকিউ গুলোতে যেমন আসে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে অপর কোণটি কত? দেখো সমকোণী ত্রিভুজ বলা মানেই একটা কোণ কিন্তু 90 হয়ে গেল, চালাকি করা হয় এটা। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 70 ডিগ্রি হলে অপর কোণটা কত, অপর সূক্ষ্ম কোণটা কত? তো আমরা যেহেতু জানি যে তিন কোণ মিলে 180 হতে হয়, তাহলে এর সাথে আমরা যদি 90 যোগ করে দিই, তাহলে হচ্ছে 0 আর 9 এর সাথে 16, আর তিনটা মিলে যেহেতু 180 হতে হবে, তাহলে বাকিটা বের করতে গেলে 180 থেকে এই 160 যদি আমরা বিয়োগ করে নিই, অর্থাৎ 20 ডিগ্রি হবে। তাহলে দেখো এই 20, 90 আর 70 যোগ করলে 180 হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা অন্যভাবেও ভাবতে পারি যে যখনই বলা হয় একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 70 ডিগ্রি হলে অপর কোণটা কত, তাহলে এই 90 কে আমরা অ্যাবসেন্ট রেখেও ভাবতে পারি, কেননা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে যে সূক্ষ্ম কোণ দুটো থাকলো যে সমকোণ ছাড়া, হ্যাঁ এই দুটোর যোগফল সবসময় কিন্তু 90 হবে। তাই বলে যে 45 করে হতে হবে, 45 45 90 তা না, 30 60 50 40 এরকম হতে পারে, যে দুটো যোগ করলে আসলে 90 হবে। তো শর্টকাটে আমরা এইভাবে ভাবতে পারি, যদি বলা হয় যে একটি সমকোণী ত্রিভুজের একটা কোণের পরিমাপ 70 ডিগ্রি, অপর কোণটা কত ডিগ্রি, জাস্ট আমরা 90 ডিগ্রি থেকে বিয়োগ দিলেও কিন্তু তাড়াতাড়ি উত্তর পেয়ে যাব। সো যেহেতু এই দুটো সমষ্টি 90 হবে, তার মধ্যে একটা বলে দিচ্ছে 70 আর একটা তাহলে 90 থেকে বিয়োগ দিলে 20, এইভাবে আমরা বের করে ফেলতে পারি। এরপরে কোণ ভেদে যে লাস্ট প্রকারভেদ, যেটা হলো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, তো সূক্ষ্মকোণীর ক্ষেত্রে আমাদের যেমন জানতে হয়েছে সূক্ষ্মকোণ কাকে বলে, অর্থাৎ 90 ডিগ্রি বা এক সমকোণের চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে স্থূলকোণ কাকে বলে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট কোণ। কারণ 180 হলে এটা সরল কোণ বলা হয়, তাহলে 90 এর চেয়ে বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট এই ধরনের কোণকে আমরা স্থূলকোণ বলি। যেটা 90 ডিগ্রি দেখো এখানে থাকে, স্থূলকোণগুলো একটু এদিকে হেলে যায়। তাহলে এখানে আমরা যেটা বলবো যে ত্রিভুজের এখানেও কিন্তু অবশ্যই একটি কোণ হবে স্থূল। কেন আমরা পরে বোঝাচ্ছি জিনিসটা। যে ত্রিভুজের একটি কোণ
একটি কোণ স্থূলকোণ 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 তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ বলে। যেহেতু স্থূলকোণ মানে 90 ডিগ্রির চেয়ে বড়, আমরা যদি 91ও ধরি, খুব বেশি বড় না ধরে, তাহলে যদি দুইটা স্থূল হয়ে যায় তাহলে কিন্তু 180 পার হয়ে যায়। যেহেতু তিন কোণ মিলে 180 হতে হয়, তাহলে অবশ্যই একটার বেশি স্থূল হতে পারবে না। ঠিক একইভাবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও দেখো একটার বেশি সমকোণ হতে পারবে না, শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রেই তিনটা কোণই সূক্ষ্ম হয়। তো এই চিত্রটা যখন আমরা আঁকবো যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, সেক্ষেত্রে আমরা দেখো স্কেল দিয়ে এইভাবে ধরে, তো আমার যদি অ্যাকুরেট দরকার হয় যে সেই স্থূলকোণটা 120 ডিগ্রি, তাহলে আমাকে চাঁদা বসাতে হবে। আর না হলে এই খাড়া অবস্থান থেকে একটু এদিকে বাঁকা করে দিলে এটা কিন্তু স্থূলকোণ হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এইভাবে একটু বাঁকিয়ে দিলাম, দিয়ে এইটা যদি আমরা যোগ করে দিই, তাহলে এটা আমার এই কোণটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় হবে। হ্যাঁ, তাহলে এটা একটা কোণ স্থূল, আর এই বাকি অপর যে দুটো কোণ ছিল এই দুটো অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ সূক্ষ্ম কোণ হবে। তাহলে এইখানে এ বি সি দিয়ে আমরা এইখানে বলে দিই যে চিত্রে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ এইখানে কিন্তু আসলে এমসিকিউ এ বলা সম্ভব না যে একটা স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ এত ডিগ্রি হলে অপরটা কত, কেননা এইখানে বলা সম্ভব এই কারণে যে কোণ থাকে তিনটা, তার মধ্যে যখনই বলে একটি সমকোণী ত্রিভুজের, সেক্ষেত্রে একটা কোণ কিন্তু বলেই দেওয়া হলো যে 90 ডিগ্রি, যার কারণে একটা বলে আরেকটা চাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে তিনটা কোণ থাকার কারণে এখানে কিন্তু কখনো এই ধরনের কোশ্চেন হবে না যে একটা স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ এত ডিগ্রি হলে অপরটা কত, অবশ্যই দুইটা দিতে হবে। হ্যাঁ, তাহলে সেই দুইটা যোগ করে 180 থেকে মাইনাস করলে বের করা যাবে। তো এই মোটামুটি তাহলে আমরা যেটা জানলাম যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণই সূক্ষ্ম হয়, যার চিত্রটা আমরা নরমালি এইভাবে আঁকলেই হয়ে যাবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমকোণ হতে হয় 90 ডিগ্রি, আর বাকি দুটো সূক্ষ্মকোণ হতে হয়। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণকে স্থূল হতে হয় 90-র চেয়ে বড়, আর বাকি দুটো সূক্ষ্ম হতে হয়। এটি ছিল মূলত আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকের পর্যন্তই, ধন্যবাদ।